এই যে শুনছো? হুম, তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। ঘর সাজানোর লোকগুলোকে লাজুক বলে দিচ্ছিল কোথায় কিভাবে সাজাতে হবে। এর মধ্যেই হঠাৎ চোখ গেল দোতলার বারান্দায়। কয়েক মুহূর্তের জন্য দম বন্ধ হয়ে গিয়েছিল তার। বুকটা কাঁপছে তার। সদ্য ঘুম জড়ানো টায়রা, এলোমেলো চুল, ঘুম ঘুম ফেস, পরনের জামা কাপড়েরও হদিশ নেই ঠিক মতন। স্লিভলেস গেঞ্জি, সাথে হাঁটুরও খানিকটা ওপরে ওঠা প্যান্ট। শুদ্ধ ঘুম থেকে ওঠাতে হুঁশ আসেনি তার যে গেঞ্জির একপাশের বেল্ট কাঁধ থেকে নেমে গেছে, অন্যদিকে পেটের কাছে কুঁচকে গিয়ে বেশ খানিকটা দেখা যাচ্ছে। ঘোর লেগে যাচ্ছে লাজুকের। বুকের মধ্যে আওয়াজটা ক্রমশই জোরে জোরে হচ্ছে। ঢোকের ওপর ঢোক গিলছে সে, কিন্তু টায়রা এইসব ব্যাপার থেকে সম্পূর্ণ অজানা। সে তো তার বড় বড় চোখগুলো দিয়ে চারিদিক দেখতে ব্যস্ত, আর দু হাতে চুলগুলোকে আরও অগোছালো করছে। চোখ নিয়ন্ত্রণ করা দায় হয়ে পড়ছে এই মুহূর্তে লাজুকের। নিচের দিকে চোখ নামিয়ে জোরে জোরে কিছু শ্বাস ফেললো, তারপর সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠে বলল, এখানে এইভাবে দাঁড়িয়েছো কেন? লাজুকের ধমকে লাফিয়ে উঠল টায়রা। লাজুকের মুখের দিকে একবার তাকিয়ে মাথা নাড়ল, মানে কিছু না। নিজের দিকে একবারও তাকিয়ে দেখেছো? কি হাল? দিনকে দিন বড় হচ্ছ নাকি ছোট? লাজুকের কথায় নিজের দিকে তাকাতেই দেখলো অবস্থা খারাপ। কাপড় চোপড়ের কোনো দিক দিশা নেই। লজ্জায় মনে হচ্ছে দম আটকে গেছে তার। লাজুক টায়রার দিকে এক পলক তাকিয়ে নজর সরিয়ে গম্ভীর হয়ে বলল, রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করো, বিয়ের কদিন যেন এমন ড্রেস পরতে না দেখে। কোনোরকম মাথা নাড়িয়ে দিল দৌড় টায়রা। ওর হুঁশ কোথায় ছিল? ঘুম থেকে উঠে নিজেকে না দেখে চলে গেল ওখানে। সে তো ভালো নিচে যাওয়ার আগেই লাজুক বলে দিল। লজ্জায় দম বন্ধ হয়ে আসছে টায়রার। এরপরে ও লাজুকের সামনে কিভাবে যাবে সেটাই ভাবছে। সন্ধ্যা হতেই সারা বাড়ি আলোতে ভরে উঠেছে, বিশেষ করে গার্ডেন সাইডটা আর ছাদটা। মরিচ বাতিগুলো সব জায়গায় ঝুলিয়ে দেওয়া আছে, গাছগুলোর ডালের সাথেও ঝুলিয়ে দেওয়া বাতি। চারপাশ এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না। এইসব কিছু মুগ্ধ হয়ে দেখছে টায়রা। পরনের ঘাগড়াটা তুলে হাঁটা ধরল বোনদের কাছে। লাজুকের ভয়ে এই ড্রেস পরা তার, নয়তো দেখা যাবে কখন আবার রেগে আগুন হয়ে গায়ের জামা কাপড়গুলোই টেনে ছিঁড়ে ফেলে। না বাবা না, এমন হলে তো টায়রা আর কারো সামনেই আসতে পারবে না। চেয়ার পেতে সবাই গোল হয়ে বসে, আর রিম্পি শুধু সাইডে বসে ফোনে কথা বলতে বিজি। আর বাকিরা বিজি আজ রাতে নিজেরা কিভাবে মজমস্তি করা যায় সেই প্ল্যানিংয়ে। টায়রাও গিয়ে জয়েন করলো সেই গ্রুপে। সবার মাঝে তিতলি বলে উঠল, আরে এত ভাবাভাবির কি আছে, চল সবাই মিলে আজ গ্রুপ ডান্স প্র্যাকটিস করে নি। গায়ে হলুদে তো নাচতে হবে নাকি? তিতলির কথায় সায় দিয়ে নিশু বলল, ঠিক বলেছিস, চল সেটাই করা যাক। আমি গিয়ে রহিম চাচাকে বলছি মিউজিক বক্সটা দিয়ে যেতে। নিশু উঠে চলে গেল বক্সের খোঁজে। টায়রা রিম্পিকে উদ্দেশ্য করে বলল, আই জুলিয়েট, এবার তো এদিকে আয়, সারাদিন ফোনে প্রেমালাপ করলে তো হচ্ছে না। রিম্পি রুহানকে বাই বলে এগিয়ে এলো টায়রাদের কাছে। তুই কি বুঝবি পেতনি, আগে প্রেম কর তারপরে টের পাবি। হ্যাঁ, তোর কপালে তো আবার অতিরিক্ত চাওয়ার তৃষ্ণা আছে, বুঝবি কেমন লাগে। তিতলির কথা শুনে হাসতে হাসতে একজন আরেকজনের উপর গড়াগড়ি খাচ্ছে। এর মধ্যেই নিশুও চলে এলো, আর টায়রা বোকা মতো বসে ঠোঁট উঁচু করে তাদের দিকে তাকিয়ে। মানে কি, ওটা তো গল্প, সেখানে আমার লাইফে তৃষ্ণা কেমনে আসবে? রিম্পি হেসে জবাব দিল, সেটা পরেই টের পাবি। রিমির ভাবনায় বিভোর হয়ে বসে। ইস, আমার লাইফে যদি এমন একটা রাগী হ্যান্ডসাম ত্রিশ থাকতো। তখন বুঝতে কেমন লাগে। এর জ্বালা না শুধু বেলি আর আমাদের টায়রাই টের পায়। ওদের চুপসানো মুখ দেখেও এমন কাউকে পাওয়ার আশা রাখিস? কেমনে বোন, কেমনে? রিম্পির কথায় হাসতে হাসতে তিতলি নিশুর চেয়ার থেকে পারে না শুধু পড়ে যেতে। রিমি ওদের দিকে তাকিয়ে মুখটা বাসি বেলুনের মতো করে আছে। ওদের অবস্থা দেখে টায়রা চোখ ছোট ছোট করে বলল, বোন, পাবনার টিকিট কি 4টা কাটলে হবে নাকি আরও 4টা এক্সট্রা কাটবো যদি রাস্তায় তোদের জোড়া খুঁজে পাই? তখনই রহিম চাচা মিউজিক বক্স নিয়ে এলো ওদের কাছে। তাকে দেখে টায়রা বলল, চাচা, ওটা ওই পাশে রাখেন। আচ্ছা। বক্স সে পাশে রেখে দিয়ে চলে গেল। বাচ্চারা চলো শুরু করো ডান্স। টায়রার কথায় রিমি বলল, টিচার ম্যাম, ড্যান্স তো আপনি শিখাবেন, আমরা কিভাবে শুরু করব? তোরা গান সিলেক্ট কর, আমি বর্ষা দি আর দিদুনকে নিয়ে আসছি। আচ্ছা। টায়রা চলে গেল বাড়ির ভেতরে তাদের আনতে। মিউজিক বাজছে আর তার সাথে সাথে তাল মিলিয়ে নাচছে 5 বোন। বর্ষা আর মোর্শেদা পাশেই বসে আছে আর দেখছে তাদের। আর সাথে দর্শক হিসেবে কিছু গেস্টরাও আছে। মোটমাট একটা জটলা পেকেছে এখানে।
আজ সন্ধ্যায় কোনো আয়োজনের প্ল্যান ছিল না। সবাই ভেবেছিল কাল গায়ে হলুদেই শুরু হবে নাচ গান, কিন্তু এই 5 জনের কারণে আজ থেকেই বিয়ের একটা জমজমাট ভাব চলে এসছে। সময়ের অভাবে সঙ্গীত, মেহেদি এগুলো আলাদাভাবে করা হচ্ছে না, তবে আজকের রাতটা সঙ্গীতের আয়োজন বলেই মনে হচ্ছে। লোকজনের সমাগম দেখে লাজুকও চলে এলো এখানে। দেখতে হচ্ছে কি, টায়রা, তিতলি, নিশু, রিম্পি, রিমি সবাই মিলে ডান্স করছে, আর বাকিরা সবাই হাততালি দিচ্ছে ওদের দেখে। মুখে হাসি ফুটে উঠল লাজুকের, আর তা নজর এড়ালো না টায়রার। নাচের মাঝে লাজুকের সাথে চোখাচোখি হতে লাগলো। বিস্মিত হয়ে টায়রা দেখছে লাজুকের মুখের হাসি। এ লোক হাসতেও পারে নাকি? কথাটা নিজের মনে মনেই আওড়ালো। বেশ রাত করে ঘুমের ফলে সকালে উঠতে বেগ পেতে হয়েছে সবাইকে। রাতে এত নাচার ফলে এমনিতেও অনেক এনার্জি লস হয়েছে, যার কারণে একটু বেশি ঘুমের প্রয়োজন ছিল। কিন্তু সকাল 6টার মাঝেই উঠতে হয়েছে সবাইকে। ঘুমে ঢুলু ঢুলু টায়রা কোনো রকম ফ্রেশ হয়ে ঢুলতে ঢুলতে রুম থেকে বেরিয়ে গেল। চোখে যেন কিছুই দেখছে না, কোথায় যাচ্ছে কি করছে সব আউড়িয়ে যাচ্ছে। এক প্রকার ঘুমের মাঝেই মনে হয় হাঁটছে। হঠাৎই কারোর সাথে ধরাম করে বাড়ি খেলো, টের পেল সে। চোখ মেলে তাকাতেই দেখলো লাজুক ভ্রু কুঁচকে টায়রার মুখের দিকে তাকিয়ে। দুহাতে তার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে চেপে রেখেছে। নিঃশ্বাস আটকে গেল টায়রার। বুকের মধ্যে ধুকপুক করছে, শরীর হাত পা কাঁপছে, পেটের মধ্যে মোচড় দিচ্ছে। লাজুকের এত কাছে এর আগে কখনো আসেনি সে, আর লাজুকও এমন এক মনে তাকিয়ে টায়রার মুখ পানে। লাজুক আলতো করে টায়রার কপালে চুলগুলো সরিয়ে কানের পেছনে গুঁজে দিল। কেঁপে উঠে চোখ বন্ধ করে ফেলল টায়রা। লাজুকের হাত ছুঁয়ে দিল টায়রার কানের কিছুটা নিচের গলার কাছে ছোট্ট তিলটাতে। মুহূর্তেই 2 হাত খামচে ধরল লাজুকের কোমরের কাছে টি শার্ট। তা দেখে মুচকি হাসি ফুটে উঠল লাজুকের ঠোঁটে। টায়রার বন্ধ চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে ছেড়ে দিল টায়রাকে। মাথা নিচু করে দাঁড়িয়ে টায়রা লাজুকের সামনে। তার পুরো শরীর এখনও কাঁপছে। একটু আগের এত ঘুম কোথায় যে ফুস হয়ে গেল হাল্লা মালুম। এক নিমিষেই সে হজবরল হয়ে গেল। হঠাৎ লাজুকের আওয়াজ শোনা গেল। ঘুমিয়ে ঘুমিয়ে হেঁটে কোথায় যাওয়া ছিল শুনে? মাথা নিচু করে জবাব দিল টায়রা। নিচে। 2 হাত পকেটে ঢুকিয়ে টায়রার মুখের দিকে তাকিয়ে। আচ্ছা, একবার চারপাশে তাকিয়ে দেখো তো, কোথায় এসেছো তুমি? লাজুকের কথায় মাথা তুলে ঘাড় ঘুরিয়ে চারপাশে তাকিয়ে দেখে সে অবাক। লাজুকের রুমে কখন এলো সে? আমি এখানে কিভাবে এলাম? তোমার যে ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস আছে, আগে জানা ছিল না তো? লাজুকের কথায় তার মুখের দিকে তাকালো টায়রা। আমার মোটো ঘুমের মধ্যে হাঁটার অভ্যাস নেই। তাহলে কি আমার রুমে ইচ্ছে করে এসেছো? টায়রা চোখ ছোট ছোট করে লাজুকের দিকে তাকাতেই দেখলো তার মুখে বাঁকা হাসি। দেখুন, আমি ঘুমের মধ্যে হাঁটি না। কাল রাতে লেটে ঘুমিয়েছি, তাই ঘুমটা কাটছিল না। টায়রার গাল ফোলানো দেখে হাসলো লাজুক। বুঝলাম, এবার ঘুম থেকে উঠে নিচে যাও। লাজুকের কথায় অদ্ভুত এক লুক নিয়ে তাকালো টায়রা। এই মুহূর্তে লাজুককে কিছু কথা শোনাতে মন চাইছে, কিন্তু সেটা পারবে না, তাই মনে মনে গালি দিয়ে গুষ্টি উদ্ধার করলো লাজুকে। ব্রেকফাস্ট টেবিলেও সবার একই অবস্থা, ঝিমুচ্ছে সবাই। টেবিলেই মাথা নুইয়ে রেখে বসে আছে তিতলি, নিশু, রিম্পি, রিমি একজন আরেকজনের গায়ের ওপর এলিয়ে বসে আছে, আর টায়রা ড্যাব ড্যাব করে তাদেরকে দেখে যাচ্ছে। তার ঘুম তো তখন সকালেই পালিয়ে গেছে, শুধু মাঝে সাঝে 2-1টা হাই তুলছে। আর এদের এসব কার্যকলাপ পর্যবেক্ষণ করছে বর্ষা। এক রাত জেগেই এদের এই হাল। না জানি এই 2 দিন কি করবে মেয়েগুলো যে বড্ড ঘুম খাতুরে। রেশমি, রেশমি! বর্ষার আওয়াজ পেতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো রেশমি। জি আপা, বলেন। এদের জন্য কড়া করে 5 মগ কফি নিয়ে যাও। জি, আমি এক্ষুনি আনছি। রেশমি চলে গেল কফি আনতে। বর্ষা টায়রাদের উদ্দেশ্য করে বলল, কি দরকার ছিল এমন ভাবে রাত জেগে নাচানাচি করে? হ্যাঁ, বর্ষার কথা শুনে তিতলি চোখ মেলে তাকিয়ে বলল, কি বলছো দি তুমি? আমাদের ফ্যামিলিতে কতদিন পরে বিয়ে হচ্ছে, আর আমরা মজা করব না? এটা কখনো হয়? এক্স্যাক্টলি, তার উপরে তোমার বিয়ে। কত এক্সাইটেড আমরা জানো? হ্যাঁ, দেখতেই তো পাচ্ছি। তোদের এই এক্সাইটমেন্টের জন্য এখন ব্রেকফাস্ট টেবিলে ঝিমুচ্ছিস। তো বাকি 2 দিন কি করব? টেনশন নিও না দি তুমি, আমরা ঠিক হয়ে যাব। বর্ষা ঠোঁট উল্টে বলল, আল্লাহ মালুম কি ঠিক হবে। এর মধ্যেই রেশমি সবাইকে কফি দিয়ে গেল। কফি মুখে দিতেই 5 জনে বিচ্ছিরি এক্সপ্রেশন দিয়ে তাকালো বর্ষার দিকে। ইয়াক, ছি, ডিসগাস্টিং, কি তেতো। টায়রার সাথে তাল মিলিয়ে রিমিও বলে উঠল, দি, এটা কি এমন তেতো কেন এর স্বাদ? আমার তো গা ঘোলাচ্ছে। বর্ষা মুচকি হেসে জবাব দিল, তেতো তো লাগবেই,
তোরা যেমন ধারা ঝিমোচ্ছিস, ঘুম না কাটলে দেখা যাবে কখন জানি কোথায় হুমড়ি খেয়ে পড়ছিস। টায়রা অসহায় মুখ করে তাকিয়ে। দি প্লিজ, তাই বলে এইটা খাইও না। আচ্ছা ঠিক আছে, খাস না। আমি গিয়ে লাজুককে বলছি, ও ভালো আইডিয়া বের করতে পারবে তোদের ঘুম কাটানোর। বর্ষার কথা শুনে টায়রা মুখ এমন করলো যেন 1 সপ্তাহের পুরনো ঘি কেউ ওর মুখে পড়ে দিয়েছে। থাক দি, তোমার আর কষ্ট করতে হবে না, এইটাই খেয়ে নিচ্ছি। কথাটা বলে টায়রা নাক চোখ টিপে ধরে এক শ্বাসে মগ খালি করে দিল। আর তা দেখে হাসিতে ফেটে পড়লো টেবিলের বাকিরা। শাড়ি সিলেক্ট করছে রিম্পি, রিমি, তিতলি, নিশু আর টায়রা, সাথে জুয়েলারিও। কিছুক্ষণের মধ্যেই বিউটিশিয়ানরা চলে আসবে বর্ষাকে সাজাতে, আর বর্ষার সাথে সাথে তারাও রেডি হবে, তাই সব প্রস্তুতি নিয়ে নিচ্ছে। এর মধ্যেই রুমে এলো মোর্শেদা। পুতুল, তোমার মা বাবা এসেছে। মোর্শেদার কথা শুনে আর দাঁড়ালো না টায়রা, এক দৌড়ে নিচে চলে গেল। পেছন পেছন গেল বাকিরাও। আব্বু কেমন আছো? বাবাকে গিয়ে জড়িয়ে ধরল সে। আহান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, হ্যাঁ আম্মু, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বাবাকে ছেড়ে দিয়ে মাকে গিয়ে পেঁচিয়ে ধরল। কেমন আছিস? ভালো আম্মু। টিকলি আসেনি? হ্যাঁ আসছে তো, ও বর্ষার কাছে গেছে। ও। পেছন থেকে রাজুকের আওয়াজ পেতে টায়রা তার মাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। আসসালামু আলাইকুম। মামা কেমন আছেন? লাজুককে দেখে হেসে জবাব দিল আহান। জি ভালো আছি বাবা, তুমি ভালো আছো তো? জি। আপনাদের আসতে লেট হলো কেন? গাড়ি তো সকালে চলে গিয়েছিল। আসলে টিকলি ওর শ্বশুর বাড়ি থেকে আসতে দেরি করছে তাই। লাজুক আর চোখে টায়রার দিকে তাকিয়ে সে মাথা নিচু করে মায়ের আঁচল হাতে পেঁচাতে ব্যস্ত। মামা, আপনার রুমে গিয়ে রেস্ট নিন, সন্ধ্যার পর গায়ে হলুদের আয়োজন শুরু হবে। আচ্ছা। টায়রা আর চোখে রাজুকের দিকে তাকাতেই দেখলো সে তার হাতের দিকে তাকিয়ে আছে, তাই তাড়াতাড়ি হাত সরিয়ে নিল মায়ের আঁচল থেকে। বিকেল হতেই সাজের ধুম পড়ে গেল সবার, বিশেষ করে বাড়ির পিচ্ছি 5 জন সদস্যর। তারা ডিসাইড করেছে বর্ষার সাথে সাথে তারাও হলুদ শাড়ি পরবে আর বর্ষার মতোই ফুল দিয়ে সাজবে। 2 জন বিউটিশিয়ানরা বর্ষাকে সাজাতে ব্যস্ত, আর তার পাশেই 3 জন টায়রা, তিতলি, নিশু, রিম্পি আর রিমিকে সাজাচ্ছে। হলুদ সিল্কের শাড়ি পরেছে তারা, তবে বর্ষার মতো গ্রামের বৌদ স্টাইলে না, কুচি দিয়ে পরেছে, সাথে ফুলের গয়না। বেশ লাগছে 5 জনকেই। বাড়ি থেকে বেরিয়ে গার্ডেনের সাইডে গেল তারা, সেখানে বর্ষার হলুদের আয়োজন হচ্ছে। টায়রাকে দেখে সাজিদা মুচকি হেসে এগিয়ে এলো তার কাছে। বাহ, আমার আম্মুটা তো দেখছি আজ হঠাৎ করেই একেবারে বড় হয়ে গেছে। শাড়ি পরলে যে এত বড় লাগবে, আগে জানলে তো কবে থেকে শাড়ি পরতে বলতাম। লজ্জা পেয়ে এসে দিল টায়রা। মোর্শেদা এসে টায়রার কপালে চুমু খেয়ে বলল, মাশাল্লাহ, নতুন বউ বউ লাগছে। পাশ থেকে তিতলি বলল, নানি তাহলে এক কাজ করো, বর্ষাদির বিয়ের সাথে সাথে টায়রার বিয়েটাও দিয়ে দাও। বেচারা আর কত অপেক্ষা করবে? তিতলির কথা শুনে হেসে উঠল রিম্পি, নিশু, রিমি, সাথে সাজিদাও। মোর্শেদা হালকা ধমক দিয়ে বলল, বাজে কথা বন্ধ করবি তুই। বেচারাটা কে তিতলি? টায়রার প্রশ্নে সবাই মুখ টিপে হাসতে লাগলো। নিশু হাসতে হাসতে বলল, আরে বেচারা না, বেচারি বলতে চেয়েছিল, ও বুঝিয়ে বলতে পারেনি। সবার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল টায়রা, ঠিক বিশ্বাস করতে পারছে না এদের কথা। একটু পরেই টিকলি বর্ষাকে নিয়ে আসতে লাগলো, তা দেখে দৌড়ে তাদের কাছে গেল সবাই। টায়রা বর্ষার ডান পাশে গিয়ে দাঁড়াতেই বর্ষা মুচকি হেসে টায়রার হাত ধরে হাঁটতে লাগলো। লাজুক তার ছোট চাচার সাথে কথা বলা শেষ করে পাশ ফিরতেই নজর আটকে গেল তার। হলুদ শাড়িতে যেন আজ হঠাৎ করেই পিচ্ছি থেকে পুরোপুরি একজন যুবতী মেয়ে হয়ে গেছে টায়রা। এই টায়রাকে দেখার জন্যই তো তার এত অপেক্ষা। বুকটা জোরে জোরে ধকধক করতে লাগলো লাজুকের। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। অবশেষে তাহলে তার পিচ্ছি বড় হয়ে গেছে। বাকিদের সাথে কথা বলতে বলতে টায়রার নজর চলে গেল লাজুকের দিকে, যে আপাতত তাকে খুঁটিয়ে খুঁটিয়ে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে। চোখাচোখি হতে চোখ নামিয়ে নিল টায়রা, কিন্তু তাও কেন জানি চোখ যাচ্ছে তার দিকেই। গায়ে হলুদের তথ্য নিয়ে বর্ষা শ্বশুরবাড়ি থেকে অনেকেই এসেছে আজ। তাদের মধ্যে আছে কিছু ছেলেও। তাদের ভেতরেই একজন টায়রাকে বারবার ফলো করছে, যেটা বুঝতে বাকি রইল না টায়রার। বর্ষাকে হলুদ লাগানো শেষ, এখন আবার মেহেদি লাগাবে, তাই তাকে ভেতরে নেওয়া হয়েছে হলুদ তোলার জন্য। এদিকে টায়রা ঘুরে ফিরে দেখছে চারপাশ। তিতলি, রিমি ওরাও যে যার মতো ঘুরে বেড়াচ্ছে। যে ছেলেটা এতক্ষণ তাকে ফলো করছিল এবার সে টায়রার পাশে এসে দাঁড়ালো। টায়রা ভ্রু কুঁচকে তার দিকে তাকাতেই ছেলেটা বলল, হাই, আমি সাফি, আপনি? হাই, আমি সাফি, আপনি? টায়রা আর চোখে ছেলেটার দিকে তাকিয়ে জবাব দিল, টায়রা। ওয়াও, আপনার নামটা তো খুব কিউট। কিছু বলল না টায়রা,
চুপ করে রইল। ছেলেটা আবার বলল, আপনার বয়ফ্রেন্ড আছে? ছেলেটার কথা শুনে টায়রা ভ্রু কুচকে তাকালো তার দিকে। এক্সকিউজ মি, আমি আপনাকে কেন বলতে যাব তা? ছেলেটা মুচকি হেসে মিনমিনে গলায় বলল, আরে আপনি রেগে যাচ্ছেন কেন? এমন একটা কিউট মেয়ে, তার বয়ফ্রেন্ড থাকবে স্বাভাবিক, তাই না? তাই জিজ্ঞেস করলাম। টায়রা বিরক্তির লুক নিয়ে একবার তার দিকে তাকিয়ে আবার সামনে তাকাতেই ঢোক গেল। লাজুক রক্তচক্ষু নিয়ে তাকিয়ে তার দিকে, মনে হচ্ছে যেন পারলে কাঁচা চিবিয়ে খায়। অসহায় চোখে তাকিয়ে টায়রা, আর পাশের ছেলেটা তো আঠার মতো লেগে আছে। টায়রা লাজুকের দিকে তাকাতে পারছে না ভয়। যমরাজ খেপেছে, আজ তার কপালে দুঃখ আছে। মনে মনে একটা কথাই বলতে লাগলো, হে আল্লাহ, এবারের মতো বাঁচাও। এসব কাহিনীগুলো চোখে পড়ল রিম্পি রিমিদের। তিতলি আর চোখে একবার লাজুকের দিকে, আবার একবার টায়রার দিকে তাকাচ্ছে, আবার লাজুকের মুঠোয় চেপে রাখা বোতলটার দিকে তাকাচ্ছে, যার অবস্থা খুবই শোচনীয়। লাজুকের সব রাগ বেচারা বোতলটার উপরে ঝাড়ছে। টায়রার সাথে তাদের চোখাচোখি হতেই টায়রা অসহায় মুখ করে ইশারায় তাকে বাঁচাতে বলল। রিম্পি তিতলি ওরা সুরসুর করে এগিয়ে গেল টায়রার পাশে। ওদেরকে দেখতেই স্বস্তির নিঃশ্বাস ছাড়লো টায়রা। তিতলি একবার ছেলেটার দিকে তাকিয়ে তারপর আবার টায়রার দিকে তাকালো। টায়রা, মামি তোকে ডাকছে, যা তো তাড়াতাড়ি। হ্যাঁ, এই তো যাচ্ছি। টায়রা চোখের ইশারায় ওদের থ্যাঙ্কস বলে ওখান থেকে পালালো। রিম্পি গলা ছেড়ে নিয়ে ছেলেটার দিকে তাকালো। কি মিস্টার, লাইন মারা হচ্ছে বুঝি? রিম্পির দিকে তাকিয়ে মুচকি হাসলো ছেলেটা। পাশ থেকে নিশু বলল, আপনি কাকে লাইন মারছেন জানেন? ছেলেটা অবাক চোখে প্রশ্ন করলো। কাকে? হাতের ইশারায় লাজুককে দেখিয়ে দিয়ে। ওই যে লম্বা চওড়া হিরো মতন দেখতে ছেলেটাকে দেখতে পাচ্ছেন? টায়রা হলো ওনার বউ, আর আমাদের ভাবি। ছেলেটা অবাক হয়ে লাজুককে দেখতে লাগলো। কি বলছেন? এই পিচ্চি মেয়েটার বিয়ে হয়ে গেছে? আমার বিশ্বাস হচ্ছে না। ছেলেটার কথা শুনে তিতলি বলল, এই মিস্টার, শুনুন, টায়রার থেকে দূরে দূরে থাকবেন, নয়তো ওই যে হিরো দাঁড়িয়ে আছে, সে তার হিরোইনকে জ্বালাতন করতে দেখলে আপনার অবস্থা হবে তার হাতের মুচড়ানো চ্যাপটা বোতলের মতো। তিতলির কথা শুনে লাজুকের হাতের দিকে তাকিয়ে ঢোক গিলল ছেলেটা। লাজুকের চেহারার দিকে তাকাতেই দেখলো যেন ফুঁসছে সে। রিমি আবার বলল, তাড়াতাড়ি গিয়ে তাকে সরি বলুন। আপনি যে তার মিসেসকে বিরক্ত করছিলেন তা কিন্তু সে সব দেখেছে। ছেলেটা কতক্ষণ সেখানে থম মেরে দাঁড়িয়ে থেকে চলে গেল, আর তারপরেই কিটকিটিয়ে হেসে উঠল চারজন। লাজুক চুপচাপ একটা চেয়ারে বসে ফোন টিপছে আর আর চোখে দেখছে টায়রাকে। এমন সময় তখনকার সেই ছেলেটা এসে লাজুকের সামনে দাঁড়ালো। আই এম সরি স্যার, আমি বুঝতে পারিনি উনি আপনার ওয়াইফ। জানলে কখনো ওনাকে ডিস্টার্ব করতাম না। লাজুক ভ্রু কুচকে তাকিয়ে ছেলেটার দিকে। আপনি কার কথা বলছেন? ছেলেটা হাতের ইশারা করে টায়রাকে দেখিয়ে বলল, ও যে দাঁড়িয়ে আছে হলুদ শাড়ি পরে, টায়রা, যার নাম। আপনাকে কে বলেছে ও আমার বউ? রিম্পি নিশু ওরা ঠিক লাজুকের থেকে কিছুটা সামনেই ছিল। ছেলেটা ওদেরকে দেখিয়ে বলল, ওই তো আপনার ছোট বোনেরা। লাজুক তিতলিদের দিকে তাকাতেই তারা দুষ্ট হেসে চোখ মারল লাজুককে। প্রথমে কপালে চিন্তার রেখা উঠল, তার পর মুহূর্তে মুচকি হাসল সে। ওদের থেকে চোখ সরিয়ে ছেলেটাকে বলল, আপনি যান। থ্যাংক ইউ স্যার। ছেলেটা চলে যেতেই লাজুকের চোখের ইশারায় তিতলি, রিমি, রিম্পি, নিশু সুরসুর করে ওর সামনে এসে দাঁড়ালো। ছেলেটাকে কি বলেছ? বলেছি টায়রা তোমার বউ। আচ্ছা, তো বিয়ে কবে হলো? লাজুকের প্রশ্নে রিমি হেসে বলল, হয়নি, বাট খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না ভাই? মুচকি হাসলো লাজুক। পকেট থেকে মানি ব্যাগটা বের করে 20,000 টাকাটা ধরিয়ে দিল চারজনকে। এটা শপিং খরচ আমার তরফ থেকে। খুশি হয়ে চেঁচিয়ে উঠল সবাই। থ্যাংক ইউ ভাই, এমন শপিং খরচ পাবো জানলে বহুত আগেই টায়রাকে তোমার বউ বানিয়ে দিতাম। হাসলো লাজুক তাদের কথা শুনে। দুহাত ভর্তি মেহেদি দিয়ে বসে আছে টায়রা। বসে থাকতে থাকতে এখন বেশ বোর লাগছে। চুলগুলো সেই কখন থেকে চোখে মুখে পড়ছে, সরাতেও পারছে না। মাথা নাড়িয়ে চাড়িয়ে চুল সরানোর চেষ্টা করেও লাভ হয়নি। বসা থেকে উঠে হাতা ধরল বাড়ির ভেতর দিকে। চুল ঠিক করতে গিয়ে আর এক মুসিবতে পড়ল সে। বেশি নাড়াচড়া করতে করতে পেটের কাছ থেকে শাড়ির আঁচলটাও সরে গেছে। সেটা ঠিক করতে গিয়ে আরও বেরিয়ে গেল। এখন নাভিটাও দেখা যাচ্ছে। বিরক্তিটাই এখন কাঁদতে মন চাইছে টায়রার। শাড়ি ঠিক করতে করতে হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে থেমে গেল। মাথা উঁচু করে তাকিয়ে দেখে লাজুক ভ্রু কুচকে তাকিয়ে। কি হচ্ছে? তখন থেকে ব্যাঙের মতো নাচছো কেন? মাথা নিচু করে টায়রা জবাব দিল, কিছু না, এমনিতেই। লাজুক টায়রার দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখে। আমার সাথে এসো।
কথাটা বলে আগে আগে হেঁটে নিজের রুমে চলে গেল। বাধ্য টায়রা তাকেও যেতে হলো। রুমে ঢুকতেই লাজুক এসে টায়রার সামনে দাঁড়ালো। মাথা তুলে একবার লাজুকের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল সে। শাড়ি পরলে সেফটি পিন ইউজ করতে হয়, জানো না? লাজুকের কথায় কোনো জবাব দিল না টায়রা, চুপ করে রইল। লাজুক টায়রার সামনে বসে পেটের দিকে শাড়ির আঁচল ধরতেই এক প্রকার লাফিয়ে উঠে সরে যেতে চাইল টায়রা, কিন্তু তার আগেই লাজুক টায়রার হাত ধরে আটকে দিল। কাঁপছে টায়রা, বুকের ভেতরে মনে হচ্ছে ঢোল বাজছে, নিঃশ্বাস আটকে যাচ্ছে। চোখের সামনে টায়রার খোলা কোমর দেখতেই ঢোক গিলল লাজুক। চোখ সরিয়ে নিতে চাইলেও বেহায়া চোখ বারবার চলে যাচ্ছে সেদিকেই। আঁচল ধরতেই থরথর করে কেঁপে উঠল টায়রা। আঁচল ঠিক করতে গিয়ে লাজুকের হাত তার পেটে লাগতেই ভূমিকম্পের মতো কাঁপতে লাগলো সে। চোখ দুটো শক্ত করে চেপে রেখেছে। আঁচলটা ঠিক করে দিয়ে সেফটি পিন লাগিয়ে দিয়ে উঠে দাঁড়ালো লাজুক। মাথা নিচু করে আছে টায়রা, তার সমস্ত শরীর কাঁপছে। লাজুকের হাতে স্পর্শ পেতেই চোখ চেপে বন্ধ করে নিল সে। কপালের চুলগুলো সরিয়ে কানের পেছনে গুঁজে দিয়েছে লাজুক। সে এক দৃষ্টি তাকিয়ে টায়রার মুখের দিকে। হাত যেন নিজের উপরে কন্ট্রোলগুলো অদ্ভুত কোনো কারণে বারবার হারিয়ে যাচ্ছে তার। দু হাতে আলতো করে টায়রার মুখটা তুলে কপালে চুমু খেয়ে নিল। হতবাক টায়রা, ফ্রিজ হয়ে আছে। তা বিশ্বাস হচ্ছে না লাজুক, তাকেই চুমু খেলো। যে অলওয়েজ ধমকায় সে আজ এটা কেন করলো? হঠাৎ লাজুকের আওয়াজ শোনা গেল, রুমে গিয়ে হাত ধুয়ে শাড়ি চেঞ্জ করে নাও। মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে গেল টায়রা। তার পুরো দুনিয়া ঘুরছে। এসব কি সত্যি সত্যি ঘটছে তার সাথে? বুঝতে পারছে না। ভরা চাঁদের মৃদু আলোয় চারিদিকে রূপালি আভায় ছড়িয়ে গেছে। চাঁদটাকেই এক টুকরো রূপার খণ্ড মনে হচ্ছে। পৃথিবীতে চাঁদের জ্যোৎস্নার মতো সৌন্দর্য বোধ হয় আর কোথাও নেই। জ্যোৎস্নার সাথে সাথে শীতের হাড় কাঁপানো বাতাসটাও প্রবলভাবে কাঁপুনি ধরাচ্ছে টায়রার শরীরে। ভেজা চুল থেকে টপটপ করে পানি পড়ে টি শার্টটা ভিজে গেছে অনেকটা। সাথে মুখটা আর গলা ঘাড় বেয়েও ফোঁটা ফোঁটা পানি পড়ছে। অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে আছে টায়রা। শুনশান নিরাপত্তা চারিদিক। আজ হঠাৎ করে কেন জানি এই শেষ রাতে জ্যোৎস্না বিলাস করতে মন চাইল। এত রাতে এইখানে কি? হঠাৎ পেছনে লাজুকের কণ্ঠে ভারী আওয়াজ পেতেই লাফিয়ে উঠে পেছনে মুড়ে তাকালো টায়রা। লাজুক হাতে কফির মগ নিয়ে দাঁড়িয়ে। এই লোকটা যে কেন এত কফি খায় ভাবতে লাগলো টায়রা। চোখের পলক সরিয়ে নিয়ে টায়রা মিনমিনে গলায় জবাব দিল, কিছু না, এমনি এসেছি। হাতের ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল লাজুক। তারপর আবার টায়রার দিকে চোখ বুলিয়ে নিয়ে বলল, রাত 3:47 বাজে এখন। এত রাতে শাওয়ার কেন নিয়েছ? রাতে বিয়ের গায়ে হলুদের সময় রিম্পি ওর গায়ে হলুদ মাখিয়ে দিয়েছিল, আর পুরোটা সন্ধ্যায় হুড়াহুড়ির মধ্যে কেটেছে। আপনি তো জানেনই আমার অ্যালার্জি প্রবলেম আছে, এমনি তাই শাওয়ার নিয়েছি, নয়তো শরীর চুলকাতো। কথাগুলো বলে এক পলক লাজুকের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিল সে। লাজুকের স্থির দৃষ্টি এখন টায়রার মুখে, চুল থেকে গড়িয়ে পড়া ঠোঁটের উপর ফোঁটা ফোঁটা জমে থাকা পানিগুলোর দিকে। টায়রা থেকে চোখ সরিয়ে নিয়ে আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো লাজুক। তা দেখে টায়রা প্রশ্ন করলো, কিছু কি খুঁজছেন? ছাদে যে কাপড়গুলো শুকোতে দেয় সেগুলো কোথায় রাখে? হাত দিয়ে দেখিয়ে দিয়ে। ওই যে বড় রুমটাতে। আচ্ছা, এটা খেয়ে নাও। শীতের এত রাতে শাওয়ার নিয়েছ, কোল্ড হতে পারে, আর সারাদিনের ক্লান্তিটা চলে যাবে। লাজুকের দিকে তাকিয়ে করুণ মুখ করে টায়রা বলল, আমি এটা খাবো না, আপনি অনেক তেতো কফি খান, আমি খেতে পারবো না। লাজুক চোখ রাঙিয়ে ধমক দিয়ে বলল, আমি খেতে বলেছি, খাবে কিনা জিজ্ঞেস করে নি। বাধ্য টায়রা লাজুকের ভয়ে সেই কফিটা হাতে নিয়ে চুমুক দিল, আর সাথে সাথে চোখ নাক কুচকে করুণ হাল করে নিল। গা গুলাচ্ছে তার। এত তেতো কফি কেমনে খায় লাজুক? এই জন্যই বোধহয় তার সব কথাই এমন তেতো তেতো। কথাগুলো আপন মনে ভাবতে লাগলো টায়রা। টায়রাকে কফি খেতে দেখে লাজুক চলে গেল সেই রুমটার দিকে। একটু পর হাতে একটা সাদা টাওয়াল নিয়ে ফিরে এলো। ভ্রুকুচকে তাকিয়ে টায়রা লাজুকের হাতে টাওয়ালের দিকে। এটা দিয়ে সে কি করবে বুঝছে না টায়রা। পাশের চেয়ারটা টেনে এনে টায়রার সামনে রেখে লাজুক বলল, এখানে বসো। চুপচাপ তাই করলো টায়রা। লাজুক টাওয়ালটা নিয়ে টায়রার সামনে দাঁড়িয়ে তার চুল মুছে দিতে লাগলো। হতভম্ব টায়রা চুপ করে আছে। এই মুহূর্তে মনে হচ্ছে তার ছোট্ট হাতটা বেরিয়ে যাবে। আলতো হাতের ছোঁয়ায় ধীরে ধীরে মুছে দিতে লাগলো লাজুক টায়রার লম্বা চুলগুলো। এই মুহূর্তে টায়রা সেই সুপার অ্যাটিটিউডওয়ালা লোকটাকে খুঁজে পাচ্ছে না এই লাজুকের মাঝে। লাজুক ওর চুল মুছে দিচ্ছে, ভাবা যায় এগুলো। এত সব কিছুর মাঝে কোনো এক নতুন অনুভূতি নাড়া দিচ্ছে টায়রার ছোট্ট মন আর শরীরে। লাজুকের শরীর থেকে এক অমায়িক মিষ্টি গন্ধ পাচ্ছে সে। এই গন্ধ আগেও কয়েকবার পেয়েছে, তা খুবই অল্প স্বল্প।
তবে আজ প্রবলভাবে পাচ্ছে, যা কোনো এক নেশার আবরণে আচ্ছাদিত করছে ওকে। লাজুকের এত কাছের উপস্থিতিতে ওর ছোট্ট হৃদয়টা ধুকধুক করছে, হাত পা ঝিমঝিম করছে কেমন। চুল মোছা হতেই সরে দাঁড়ালো লাজুক টায়রার থেকে। মাথা নিচু করে বসে টায়রা হাতের মগটা দেখিয়ে তাকিয়ে। কি হলো, এভাবে চুপচাপ বসে আছে কেন? কফিটা খেতে বললাম তো। খেয়েছি, আর খেতে পারবো না। টায়রার কথা শুনে চুপচাপ লাজুক ওর হাত থেকে কফিটা নিয়ে নিজে খেতে লাগলো। বিস্মিত চোখে তাকিয়ে টায়রা একবার লাজুককে দেখছে, আর একবার কফির মগটার দিকে। ওর আধ খাওয়া কফিটা লাজুক খাচ্ছে। লাজুকের চোখে চোখ পড়তেই অন্যদিকে ফিরে গেল সে। লাজুকের দিকে মন সরিয়ে চাঁদ দেখায় মন দিতে চেষ্টা করতে লাগলো। এমন সময় লাজুকের আওয়াজ। এত রাতে এখানে দাঁড়িয়ে থাকার কোনো দরকার নেই, রুমে যাও। লাজুকের কথায় ঘাড় নেড়ে ওখান থেকে চলে গেল টায়রা। কফিতে আরও এক চুমুক দিয়ে চোখ বন্ধ করে নিল লাজুক। জমজমাট সাজে সেজে উঠেছে পুরো বাড়ি। বাড়ির প্রতিটা সদস্য মেতে উঠেছে বিয়ের ব্যস্ততায়। কেউ কাজে, কেউ বা সাজে। টায়রা বাদে বাকি চারজন মানে রিম্পি, রিমি, তিতলি, নিশু, তারাও মেতে উঠেছে ব্যস্ততায়। বর্ষার শ্বশুরবাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা। বর্ষার সাথে আজ তারাও যাবে। এসব কিছুই দেখে যাচ্ছে এক কোণে বসে টায়রা। মন খারাপ তার, কারণ লাজুক সরাসরি বলে দিয়েছে সে কোথাও যেতে পারবে না। আর লাজুকের কথায় অবাধ্য হওয়ার সাধ্য কই তর। তাই বেচারে চুপসানো মুখ নিয়েই বসে আছে। টায়রার মন খারাপ দেখে চার বনি এসে ঘিরে বসলো তাকে। মন খারাপ করিস না তুই, আমরা ভাইকে বলে দিব যাতে কালকে তোকে নিয়ে চলে যাই আমাদের কাছে। ব্যাস, আজ রাতটুকু কাল দিনটা অপেক্ষা কর। রিমির কথায় মৃদু হাসলো টায়রা। আমি ঠিক আছি, চিন্তা করিস না তো। পাশ থেকে নিশু বলল, ভাইকে কত করে বললাম আমরা তো আছি, প্রবলেম হবে না, কিন্তু তারপরও রাজি হলো না। ভয়ে তার পিচ্ছি বউকে আবার কে না কে পটিয়ে নিয়ে যায়। বিড়বিড় করে বলল কথাটা। নিশুর লাস্ট কথাটা টায়রা না বুঝলেও বাকিদের বুঝতে সমস্যা হলো না। মিটমিটিয়ে হাসতে লাগলো বাকিরা। টায়রাকে অবাক চোখে ওদের দিকে তাকিয়ে থাকতে দেখে তিতলি বলল, এসব কথা বাদ দে, চল রেডি হতে হবে, আর লেট করা যাবে না। চল। বরযাত্রীরা এসে গেছে অনেক আগে। এখন তাদের খাতির যত্নে ব্যস্ত সবাই। নাচ গানা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। টায়রা, তিতলি, রিমি, রিম্পি, নিশু চারজনে মিলে বর্ষাকে নিয়ে এলো স্টেজের ওখানে। তাকে সিংহাসনে বসিয়ে চারপাশ দিয়ে ঘিরে দাঁড়ালো পাঁচজন। সবার পরনে এক ড্রেস, আর তাদের পাঁচজনের ড্রেসের সাথে বর্ষার পরনের লেহেঙ্গারও মিল আছে। তাই সহজেই সবার নজর কাটছে এই ছয় সুন্দরী। এই ছয় বোনেরই সৌন্দর্যের প্রশংসা করতে বাধ্য যে কোনো মানুষ। তবে এদের মাঝে টায়রার গায়ের রঙটা অনেকটা বেশি ফর্সা, যেমনটা দুধে আলতা রঙ হয়। তাই এত গয়নার ভেতরেও মুখের আদলটা আরও ফুটিয়ে তুলেছে। মোর্শেদা এগিয়ে এলো ওদের দিকে। বাহ, 6 জন হুড়পড়ি একসাথে, মাশাল্লাহ। মোর্শেদার কথার পিঠে টায়রা বলে উঠল, দিদুন 6 পরি নয়, বলো 7 পরি। পরীরা সবসময় 7 জনই থাকে। তুমি তো হলে আমাদের মহারানী, হোসনে কি রানী, মালিকা তো জাহুরা। টায়রার কথায় মোর্শেদা দুষ্টুমি করে বলল, হোসেনের কি দেখেছো পুতুল? যখন যুবতী ছিলাম তোমার দাদা তো দেখেই ভিমড়ি খেয়ে পড়ছিল 7 দিন। বিয়ের পর তো 5 বছর পর্যন্ত আমার পিছন ছোটাতে পারিনি। মোর্শেদার কথায় হেসে উঠল সবাই। বর্ষা বলল, তাই তো, তোমাকে ভীষণ ভালোবাসতো দাদা। শুনেছি তোমাকে ছেড়ে দাদা নাকি কোনোদিন একা বাইরে বিজনেস ট্যুরে যায়নি, তোমাকে সঙ্গে নিয়ে হোটেলে যেত। হ্যাঁ, কেনই বা বাসবে না? আমাদের সুইট দিদু এখনো তো সুইট 16 মনে হয়, তখন তো আরো সুইট ছিল। রিম্পির কথায় হি হি করে হাসতে লাগলো বাকিরা। সবাই একসাথে কত সুন্দর ডান্স করছে দেখ। তুই আর টায়রাও একটু ডান্স কর না প্লিজ। আমার অনেক দিনের ইচ্ছা আমার বিয়েতে তুই ডান্স করবি। বর্ষার কথা শুনে চোখ পিটপিট করে তাকালো টায়রা। হ্যাঁ, যে কিনা ওকে সহ্য করতে পারে না, কথায় কথায় ধমকায়, সে কিনা ওর সাথে কাপল ডান্স করবে? ইম্পসিবল, কখনো সম্ভব না। কথাগুলো ভাবতে লাগলো টায়রা। এর মধ্যে লাজুকের কথা শুনে হাজার ভোল্টেজের শক খেলো টায়রা। তুই আমার কাছে কিছু চাইলি আর আমি দেইনি, এমনটা কখনো হয়নি, আর আজও হবে না। কথাগুলো টায়রার সামনে গিয়ে ওর দিকে হাত বাড়িয়ে দিল। হতভম্ব টায়রার এবারে চোখ খুলে বেরিয়ে আসার মতো দশা। লাজু কারোর সাথে ডান্স, লাইক সিরিয়াসলি? টায়রাকে ভাবলার মতো তাকিয়ে থাকতে দেখে নিজের হাত টেনে নিয়ে গেল ডান্স ফ্লোরে। তারপর ডিজে এমন একটা সং প্লে করলো যা শুনে টায়রার এবার হাত ফেল হবার জোগাড়। এত ইন্টেন্স আর রোম্যান্টিক সঙ্গে লাজুক টায়রার সাথে ডান্স করবে? ভাবতেই টায়রার আত্মা লাফাচ্ছে। টায়রাকে নিয়ে লাজুক ডান্স শুরু করতে লজ্জায় টায়রার নাই নাই অবস্থা। এমন একটা রোম্যান্টিক সঙের সাথে তাল মিলিয়ে লাজুক যেভাবে মুভমেন্টগুলো করছে যে টায়রার দম বন্ধ হয়ে আসছে।
यूं ही बरस बरस काली घटा बरसे, हम यार भीग जाए इस चाहत की बारिश में। मेरी काली काली लटों को सुलझाए तू अपनी उंगलियों से, मैं तो हूँ इस ख्वाहिश में। सर्दी की रातों में हम सोए रहे एक चादर में, हम दोनों तन्हा हो और कोई भी रहे इस घर में। ज़रा ज़रा महकता है आज तो मेरा तन बदन, मैं प्यासी हूँ मुझे भर ले अपनी बाहों में। ला 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 ला, तर पाए मुझे तेरी सभी बातें, एक बार है दीवानी, झूठा ही सही प्यार तो कर। मैं भूली नहीं हंसी मुलाकातें, बेचैन करके मुझको मुझसे यूं ना फेर नजर। रूठेगा ना मुझसे मेरे साथ ही आए वादा कर, तेरे बिना मुश्किल है जीना मेरा मेरे दिलबर। ज़रा ज़रा महकता है आज तो मेरा तन बदन, मैं प्यासी हूँ मुझे भर ले अपनी बाहों में। নাচের মাঝে লাজুকের হাতে স্পর্শ টায়রার পিঠ কোমর হাতে লাগতেই টায়রার অবস্থা যেন আরও খারাপ হয়ে গেছিল। এই ছোট শরীরে একসাথে এত শখ হজম করতে পারছে না সে। নাচের ছলে হলেও বেশ কয়েকবার লাজুকের ঠোঁটে স্পর্শ পেয়েছে টায়রা তার ঘাড়ে। তখন তো ওর মনে হয়েছিল ও দুনিয়াতে নাই, আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে গেছে। হুট করে যে লাজুকের বিহেভিয়ার এতটা চেঞ্জ হবে কল্পনাও করতে পারেনি টায়রা। ডান শেষ হতেই আশেপাশে না তাকিয়ে তাড়াতাড়ি চলে এলো ওখান থেকে টায়রা। বুক কাঁপছে ওর, সাথে শরীরও। মনে হচ্ছে পুরো দুনিয়া ঘুরপাক খাচ্ছে। চারপাশে হাততালির রোল পড়ে গেল। পাশে তাকিয়ে দেখলো বর্ষাসহ ওর বাকি কাজিনগুলো মুখ চেপে হাসছে। টায়রা অসহায় মুখ করে দাঁড়িয়ে। হায় আল্লাহ, কই তুমি? মনে মনে বিড়বিড় করতে লাগলো টায়রা। মান সম্মান বোধ হয় সব ধোয়া গেছে। শুনশান নীরবতা পুরো বাড়ি জুড়ে। যে বাড়িতে সারাদিন হইচইতে ভরপুর থাকে তার ছিটে ফোটাও নেই। বর্ষার বিদায়ের সাথে সাথে বাড়িটাও নীরবতায় থেকে গেছে। মেয়েকে বিদায় দিয়ে অসুস্থ হয়ে পড়েছে সাজিদা। শাহেদও নিজের রুমে স্ত্রীর পাশে চুপচাপ বসে আছে। আর লাজুক, সে তো রুমের মধ্যে নিজের অফিসের ফাইল নিয়ে বসেছে। শুধু টায়রাই একমাত্র এখানে সেখানে ছটফট করে বেড়াচ্ছে। তার ছোট্ট মনে যে নিস্তব্ধতার বিতৃষ্ণতায় ভরে আছে। এই বাড়িতে আসার পর এমনভাবে একটা দিনও পার করতে হয়নি তাকে। রিম্পি, রিমি, নিশু, তিতলি তারা তো বর্ষার সাথে সাথেই চলে গেছে। গেস্ট যারা ছিল তারাও কিছু চলে গেছে, বাকিটা গেস্ট হাউসে। এই মুহূর্তে টায়রার কী পরিমাণ যে অসহ্য লাগছে বোঝাতে পারবে না সে। মিউজিক বক্সে হালকা আওয়াজ করে গান ছেড়ে দিয়ে সে রুমের সাথে মিনি ছাদের দোলনাটাতে গিয়ে শুয়ে পড়ল। কালো আকাশের দিকে তাকিয়ে টায়রা টুকরো টুকরো মেঘ দেখাচ্ছে, আর তাদের আড়ালে উঁকি দিচ্ছে ছোট্ট ছোট্ট তারাগুলো। সেভাবেই শুয়ে থাকতে থাকতে কখন যেন ঘুমিয়ে পড়ল টায়রা। লাজুক টায়রার রুমে এসে তাকে না দেখতে পেয়ে চলে গেল ছাদে। টায়রা শীতের কারণে গুটিসুটি মেরে দোলনায় শুয়ে। রুম থেকে হালকা আলোতে মুখটা দেখা যাচ্ছে তার। চুলগুলো এলোমেলো হয়ে মুখের ওপর পড়ে শীত কাঁপুনি দিচ্ছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। ধীর পায়ে টায়রার কাছে গিয়ে কোলে তুলে নিয়ে রুমে চলে এলো। তারপর বিছানায় শুয়ে দিয়ে গায়ে ভালোভাবে কম্বলটা জড়িয়ে দিয়ে চলে আসতে নিয়েও আবার ফিরে এসে টায়রার পাশে বসলো। কপালের চুলগুলো সরিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ঘুমন্ত টায়রার দিকে। দু হাত ভরে রেখে ঝুঁকে গিয়ে টায়রার কপালে ছোট্ট করে একটা চুমু খেলো। তারপর আবার কম্বলটা গায়ে ভালোভাবে জড়িয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল লাজুক। সকালে ঘুম থেকে উঠে নিজেকে বিছানায় দেখে বেশ অবাক হয়ে গেল টায়রা। সে বুঝতে পারছে না যে এখানে কিভাবে এলো।
হঠাৎ একটা চেনা স্মেল পেতেই তার বুকটা ধুকধুক করে উঠল। গায়ের টি শার্টটা কিছুটা উঁচু করে নাকের কাছে নিয়ে সত্যিই লাজুকের শরীরের গন্ধ পেল সে। শিরশির করে কাঁপছে তার শরীর, ঝিমঝিম করছে তার হাত পা। ভাবতেই কাল রাতে তবে কি লাজুক তাকে রুমে এনে শুয়ে দিয়ে গেল। অদ্ভুত একটা কাজ করলো টায়রা এই প্রথমবার। কেন যে এমনটা করলো সে নিজেও জানে না। এরকম পাগলামের মানে কি? গায়ের টি শার্টটা খুলে সে সেটা যত্ন করে আলমারিতে তুলে রেখে দিল। কিন্তু কেন? শুধুমাত্র লাজুকের গন্ধ লেগে আছে বলে তাতে? মাথা ঘোরাচ্ছে টায়রার। হঠাৎ করে কেন জানি তার খুব লাজুককে দেখতে ইচ্ছে করছে, তার সাথে সময় কাটাতে মন চাইছে। রুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে ধীর পায়ে লাজুকের রুমের সামনে গিয়ে দাঁড়ালো। দরজাটা খোলাই আছে। লাজুক রুমে বসে ল্যাপটপে কিছু একটা করছে। কালো টি শার্টে বেশ লাগছে দেখতে, চুলগুলো ভেজা ভেজা, হয়তো শাওয়ার নিয়েছে। কিছুটা সময় লাজুকের দিকে তাকিয়ে থেকে সেখান থেকে উঠে চলে গেল। নিচে নামতেই দেখলো শাহিদ সোফায় খবরের কাগজ পড়ছে। কিচেনের দিকে উকি মেরে দেখলো রেশমি হয়তো ব্রেকফাস্ট তৈরিতে লেগে। তা দেখে ভেতরে ঢুকলো টায়রা। রেশমি ফুল, মা কোথায়? সে তো তার রুমে সকালে একবার নিচে এসেছিল, আমাকে ব্রেকফাস্ট বানাতে বলে আবার চলে গেল। ও আচ্ছা। ছোটমণি, আপনার কি কিছু লাগবে? হঠাৎ কিচেনে এলেন যে? না, এমনি আসছিলাম ফুলমা কিচেনে আছে কি না দেখার জন্য। ও হো, আপনি টেবিলে গিয়ে বসেন, আমি ব্রেকফাস্ট বানিয়ে আনি। কিচেনের বাসনকোসন নাড়তে নাড়তে টায়রা বলল, তুমি গিয়ে অন্য কাজ করো, আজ আমি ব্রেকফাস্ট বানাবো সবার জন্য। টায়রার কথায় রেশমি করুণ মুখ করে বলল, ছোটমণি আপনি পারবেন না, হাত টাত পুড়ে গেলে ছোট সাহেব বকবে আমাকে। আরে কিচ্ছু হবে না, তুমি যাও তো, আমি এখন বড় হয়ে গেছি আর ছোট নই। কিন্তু ছোটমণি। আবার? আচ্ছা ঠিক আছে, তবে কিছু লাগলে বলবেন। রেশমি কিচেন থেকে চলে যেতেই টায়রা লেগে পড়ল ব্রেকফাস্ট বানানোর জন্য। এক এক করে সব টেবিলের উপর এনে সাজিয়ে রাখলো টায়রা। পুরো মুখ লাল হয়ে গেছে এতক্ষণ কিচেনে আগুনের কাছে থাকায়। গলা স্কার্ফটা কোমরে বাঁধা, চুলগুলো হাত খোপা করা। অবাক চোখে দেখছে লাজুক টায়রাকে। একেবারে ভিন্ন রকম লাগছে আজ তার পিচ্ছিকে। সাজিদা বেগম অবাক হয়ে জিজ্ঞেস করলো, টয়রা, এগুলো তুই রান্না করেছিস? একগাল হেসে মাথা নাড়িয়ে জবাব দিল টয়রা। হ্যাঁ। সে কি, তুই কেন এত কষ্ট করতে গেলি আম্মু? আরে কি হয়েছে বলো, করছি তো এমনি। একা একা কি করব বলো, ভালো লাগছিল না, তাই ব্রেকফাস্ট রেডি করলাম। তোমরা বসো, আমি তোমাদেরকে সার্ভ করে দিচ্ছি। টায়রার কথায় হেসে সাজিদা আর শাহেদ দুজনেই টেবিলে বসলো। লাজুকও সোফা থেকে উঠে টেবিলে গিয়ে বসলো। টায়রা সবাইকে সার্ভ করে দিচ্ছে। হঠাৎ করেই সবার বিষণ্ণ মন ভালো হয়ে গেল টায়রার জন্য। আর লাজুক তো শুধু টায়রাকে দেখেই যাচ্ছে। কয়েকদিন যাবৎ সে টায়রার মধ্যে আমূল পরিবর্তন দেখতে পাচ্ছে। আগের সেই পিচ্ছি টায়রার স্বভাব এখন আর তার মাঝে খুব একটা দেখা যায় না। বড় বড় একটা ভাব চলে এসেছে। এগুলোর জন্যই তো এত অপেক্ষা তার। শাহেদ খাবার মুখে দিয়ে বলল, বাহ, অসাধারণ রান্না করেছো মামুনি। মুচকি হাসলো টায়রা শাহেদের কথায়। সাজিদা বলল, সত্যি দারুণ হয়েছে, তোর রান্নার হাত তো দারুণ, একদম মায়ের মতো। টায়রা আর চোখে লাজুকের দিকে তাকিয়ে দেখলো সে চুপচাপ খাচ্ছে। মনটা ভারী হয়ে উঠল টায়রার। আজ সে প্রথম রান্না করলো, অথচ লাজুক কিচ্ছু বলল না কেন? অন্তত কেমন হয়েছে সেটা তো বলা উচিত ছিল। শাহেদ খেতে খেতে বলল, সবাই মিস করে গেল তোমার রান্না। শাহেদের কথায় টায়রা মৃদু হেসে জিজ্ঞেস করলো, দিদুন কবে ফিরবে? কালকেই হয়তো চলে আসবে। ও আচ্ছা। খাবার শেষে টেবিল ছেড়ে উঠতে লাজুক বলল, সন্ধ্যার পর আমরা চট্টগ্রামে যাওয়ার জন্য বের হব, রেডি হয়ে থেকো। লাজুকের কথায় মাথা নাড়ল টায়রা। সন্ধ্যা পেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। নিজের রুমে রেডি হতে ব্যস্ত টায়রা। মনের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করছে ওর। লাজুকের সাথে এতটা সময় কাটাবে তাই ভেবে। আর তার উপরে শীতের রাত ব্যাপারটা আরও রোমাঞ্চকর করে তুলেছে। ধূসর রঙের একটা কামিজ পরে নিল, সাথে ম্যাচিং ওড়নাটা খুঁজে গায়ে জড়াতেই নিচে লাজুকের ডাক শুনতে পেল। বিছানা থেকে ফোন আর ব্যাগটা নিয়ে ভোঁ দৌড়। সাজিদের কাছ থেকে বিদায় নিয়ে লাজুকের পেছনে পেছনে ছুটল। ড্রাইভিং সিটে লাজুককে বসতে দেখে টায়রা জিজ্ঞেস করলো, আপনি ড্রাইভ করবেন? ড্রাইভারকে নিয়ে গেলেই তো হয়। টায়রার দিকে ভ্রু কুচকে তাকালো লাজুক। কেন, আমার ড্রাইভিংয়ে কি বিশ্বাস নেই নাকি ভাবছো অ্যাক্সিডেন্ট হতে পারে? মাথা নাড়িয়ে টায়রার জবাব, না না, তা ভাববো কেন? আমি তো শুধু বলতে চাইছি
এতটা রাস্তা আপনি কিভাবে? গাড়ি স্টার্ট দিয়ে লাজুক বলল, গাড়িতে উঠবে নাকি রেখে চলে যাব? উঠছি তো। টায়রা মুখ গোমরা করে গাড়িতে উঠে বসলো। লাজুকের দিকে না তাকিয়ে জানালার দিকে ফিরে গেল সে। আর চোখে টায়রাকে দেখে বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিল লাজুক। শোষো বাতাস বইছে, অন্ধকার রাত, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে টায়রার, তাও জানালা খুলে বাইরে তাকিয়ে সে। লাজুক টায়রার দিকে তাকিয়ে বলল, জানলার কাজটা তুলে দাও, ঠান্ডা বাতাস আসছে, শরীর খারাপ করবে। কোনো জবাব দিল না টায়রা, চুপ করে রইল যেমন ছিল তেমনই। হঠাৎ গাড়ি থেমে যেতেই জানালা থেকে মুখ সরিয়ে লাজুকের দিকে চাইলো টায়রা। ততক্ষণে লাজুক গাড়ি থেকে বেরিয়ে গেছে। কই যাচ্ছেন আপনি? চুপচাপ বসে থাকো, এক পাও নড়বে না, আমি গাড়ি লক করে দিয়েছি। টায়রাকে আর কিছু বলতে না দিয়ে হনহন করে লাজুক চলে গেল ওখান থেকে। অবাক টায়রা, লাজুক কি রেগে গেল তার কথা না শোনায়? বেশ কিছুক্ষণ পর লাজুক ফিরে এলো, হাতে বড়সড় সাইজের একটা প্যাকেট নিয়ে। গাড়িতে ঢুকে বসতেই সেটা টায়রাকে দিয়ে বলল, এখানে দোকানপাট শেষ, এরপর মেন রোডের পাশে আর কিছু পাওয়া যাবে না, তাই আপাতত এগুলো খেয়ে পার হও। অবাক টায়রা প্যাকেটটা খুলে দেখলো, চিপস, বিস্কিট, চকলেট, জুস, পেপসি এরকম নানান জিনিসে ভর্তি করে এনেছে। এত কিছু কেন? ড্রাইভ করতে করতে লাজুক জবাব দিল, খেতে মন না ছিল ফেলে দাও। কোনা চোখে তাকিয়ে টায়রা লাজুকের দিকে ভাবতে লাগলো, সে এই লোকটা কি একটু ভালোভাবে কথা বলতে শিখবে না? ঘাড় তারা কোথাকার। সামনে তাকিয়ে ড্রাইভ করছে লাজুক, আর তার পাশেই বসে চকলেট খেতে ব্যস্ত টায়রা। আর চোখে একবার লাজুকের দিকে তাকালো, এত গম্ভীর কেন এই লোকটা? বলছিলাম কি চকলেট খাবেন? আমি সুইট খাই না, তুমি জানো না? লাজুকের কথায় টায়রা তার সামনে চকলেট ধরে বলল, খান না তো কি হয়েছে, আজ একটু খান, দেখবেন মিষ্টি মুখ করলে কথাও মিষ্টি মিষ্টি বলবেন। টায়রার কথা শুনে চোখ রাঙিয়ে তার দিকে তাকালো লাজুক। সেদিকে পাত্তা না দিয়ে টায়রা আবার বলতে লাগলো, আমি তো ভালোর জন্যই বললাম, মিষ্টি খান না দেখেই তো সব সময় এমন তেতো তেতো কথা বলেন। ফুলমা মনে হয় আপনার জন্মের সময় তিতা করলার রস খেয়েছিল। টায়রার কথা শেষ হতে না হতে জোরে ব্রেক কষলো লাজুক। মুখে বুলি ফুটেছে না, খুব কথা বলতে শিখে গেছো, আজ পার করছি সব। কথাগুলো বলে হুট করেই লাজুক টায়রার কোমর ধরে হ্যাঁচকা টান মেরে নিজের কাছে নিয়ে এলো। টায়রা কিছু বোঝার আগেই ওর ঠোঁটগুলো লাজুকের ঠোঁটের মাঝে চলে গেল। স্তব্ধ টায়রার যেন হৃৎপিণ্ডটা বেরিয়ে যাচ্ছে, পুরো দুনিয়া ঘুরছে তার। এর মধ্যেই টায়রা বুঝতে পারলো লাজুক বড়সড় একটা কামড় বসিয়ে দিয়েছে ওর ঠোঁটে। ব্যথায় লাজুককে সরিয়ে দু হাতে ঠোঁট চেপে ধরে চেঁচিয়ে উঠল। টায়রার চিৎকার শুনতেই হতভম্ব হয়ে লাজুক তৎক্ষণিক গাড়ি দাঁড় করালো। দুহাতে ঠোঁট চেপে ধরে আহাম্মকের মতো বসে টায়রা। কি ছিল এটা? ও কি তাহলে স্বপ্ন দেখছিল? তাও এমন? আর চোখে লাজুকের দিকে তাকাতেই দেখলো সে নাক ফুলিয়ে তাকিয়ে তার দিকে। ভয়ে ঢোক গিলল টায়রা, মিনমিনে গলায় বলল, সরি, স্বপ্ন দেখছিলাম হয়তো। বিরক্তি লোকে টায়রার দিকে তাকিয়ে আবার গাড়ি স্টার্ট করলো লাজুক। আর টায়রা ভাবতে লাগলো, এ কি দেখলো সে? হায় আল্লাহ, মান সম্মান নিয়ে টানাটানি। টায়রা আড়ামোড়া ভেঙে চোখ মেলতেই দেখলো গাড়িতে সে একা বসে। ভোর হয়ে গেছে বাইরে, প্রচণ্ড শীতও লাগছে। জানালার কাজ নামিয়ে বাইরে মাথা বের করে লাজুককে খুঁজতে লাগলো সে। গাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার কিনারায় দাঁড়িয়ে হয়তো কফি খাচ্ছে। টায়রা ভাবতে লাগলো, কফি কিনলো কখন আবার? দরজা খুলে বাইরে বেরিয়ে এগিয়ে গেল লাজুকের কাছে। আমাদের পৌঁছাতে আর কত সময় লাগবে? টায়রার আওয়াজ পেতে ফিরে তাকালো লাজুক তার দিকে। টায়রার প্রশ্নের উত্তর না দিয়েই সে বলল, গাড়িতে ওঠো, বেরোতে হবে আমাদের। লাজুকের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল, তারপর চুপচাপ হেঁটে ফের চলে গেল গাড়িতে। পাশে লাজুকও এসে বসে গাড়ি স্টার্ট দিল। টায়রা চুপ করে বাইরে দেখে যাচ্ছে। হঠাৎ লাজুকের আওয়াজ পেতে ফিরে তাকালো তার দিকে। গাড়ির উপরে একটা কাগজে মোড়ানো প্যাকেট দেখিয়ে বলল, এটা খেয়ে নাও। কি আছে এতে? লাজুক ড্রাইভ করতে করতে জবাব দিল, স্যান্ডউইচ। কিন্তু আমি। টায়রা কথা শেষ করার আগেই লাজুকের ধমক। জাস্ট ডু হোয়াট আই এম সেইং। ভীতু চোখে লাজুকের দিকে একবার তাকিয়ে তাড়াতাড়ি স্যান্ডউইচটা বের করে খেতে লাগলো। আর চোখে একবার টায়রার দিকে তাকিয়ে লাজুক শান্ত কণ্ঠে বলল, ধীরে খাও। কথাটা বলার সাথে সাথে টায়রার বিষম লেগে গেল। কাশতে শুরু করলো ও। তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে একটা পানির বোতল ধরলো টায়রার মুখের কাছে। ধীরে ধীরে খেতে পারো না? খেতে বলেছি বলে কি এইভাবে খেতে হবে? পানি খেয়ে নিয়ে মাথা নিচু করে আবার আস্তে আস্তে খেতে লাগলো টায়রা। টায়রার দিকে এক পলক তাকিয়ে লাজুক আবার ড্রাইভিংয়ে মন দিল।
বর্ষাকে জড়িয়ে ধরে বিছানায় বসে টায়রা। তাদেরই ঘিরে বসে তিতলি, রিমি, নিশু, রিম্পি। আর বিছানার পাশে সোফায় বসে লাজুক আর বর্ষার স্বামী আবির। টায়রার নজর সোফায় বসা লাজুকের দিকে পড়তেই দেখলো তার নজর টায়রার দিকে। বর্ষাকে ছেড়ে দিয়ে ঠিক হয়ে বসলো। বর্ষা নানান কথা জিজ্ঞেস করছে টায়রাকে। বাসার সবাই কেমন আছে, সে চলে আসার পর কে কী করেছে, এক এক করে সবার খবর বলল। তবে সাজিদার কথা শুনতেই মন খারাপ হয়ে গেল তার। তা দেখে টায়রা বলল, ওহো দি, মন খারাপ করছো কেন? শুধু আজকের রাতটুকু, কাল ভোরে তো আবার তুমি আমাদের সাথে ফিরছো। এখন মন খারাপ করো না। বর্ষা মুচকি হেসে টায়রাকে জড়িয়ে ধরল। ভাই আসার সময় রাস্তায় তোকে বকে নিত। বর্ষার কথায় আর চোখে একবার লাজুকের দিকে তাকালো। সে ফোন টিপছে আর মাঝে সাঝে তাদের দিকে তাকাচ্ছে। লাজুকের থেকে নজর সরিয়ে বর্ষার দিকে তাকিয়ে মাথা নেড়ে না বলল টায়রা। মিথ্যে বলে লাভ নেই, আমি জানি ভাই কি বলতে পারে তোকে। ভাই, তুই সবসময় টায়রাকে এমন না বকলেও তো পারিস। আমি তো কখনো দেখিনি যে ও বকার মতো কোনো কাজ করেছে। লাজুক ফোন থেকে চোখ সরিয়ে টায়রার দিকে তাকিয়ে বলল, কিন্তু আমার কাছে তো ওর প্রতিটা কাজই বকাদের মতো লাগে। লাজুকের কথা শুনে অসহায় মুখে টায়রা বর্ষার দিকে তাকালো। আর বর্ষা ভাবছে তার ভাই শোধরাবার না। সন্ধ্যায় বর্ষার শ্বশুর বাড়িতে ওদের বৌভাতের আয়োজন শুরু হয়েছে। লাজুকের তরফ থেকে ওদের কিছু রিলেটিভসরা এসেছে। সাজিদা, শাহেদ তারা কেউ আসেনি, কারণ কাল ভোরেই আবার বর্ষাকে নিয়ে সবাই ওখানে ফিরে যাবে। টায়রা, তিতলি, রিম্পি, রিমি, নিশু মিলে একটা টেবিলে বসে আড্ডা দিচ্ছে। এরই মধ্যে সেখানে এলো আবিরের বড় কাকার ছেলে অনিক, মানে বর্ষার দেবর। হেই গার্লস, সবাই মিলে আড্ডা দিচ্ছ বুঝি? অনেকে দেখতেই সবাইয়ের মেজাজ খারাপ করে বিরক্ত হয়ে মুখ বেঁকালো। এই ছেলেটা টায়রা এখানে আসার পর থেকে ওদের পিছু পিছু ঘুরে যাচ্ছে। বর্ষার দেবর বলে কেউ কিছু বলতেও পারছে না। অনি গিয়ে টায়রার পাশ ঘেঁষে বসে পড়ল। অনির দিকে আর চোখে তাকিয়ে রিম্পির দিকে ঘেঁষে বসলো টায়রা। অনি মুচকি হেসে টায়রার দিকে তাকিয়ে বলল, ওয়াও, ইউ লুকিং লাইক আ হোয়াইট অ্যাঞ্জেল। অনির কথা শুনে মুখে জোরপূর্বক হাসি ফোটালো টায়রা। তার মোটেও ভালো লাগছে না এই ছেলেটার গায়ে পড়া স্বভাবটা দেখে। টায়রা চোখ ঘুরিয়ে আশেপাশে লাজুককে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না তাকে। সন্ধ্যার পর থেকে এই লাপাত্তা সেই মানুষটা। টায়রা ছোট্ট মনটা আঁকুপাকু করছে লাজুককে দেখার জন্য। টায়রা যখন লাজুকের ভাবনায় হারিয়ে, তখন তার পাশে বসে উনি হাঁ করে তাকে দেখে যাচ্ছে, যার বিন্দুমাত্র খেয়াল নেই তার। অনির হাবভাব দেখে রাগ লাগছে বাকিদের, আবার হাসিও পাচ্ছে। ভাইয়া সন্ধ্যা থেকে কিচ্ছু খাননি আপনি? রিমির কথায় ধ্যান কাটলো অনির। সে অবাক হয়ে প্রশ্ন করলো, কেন বলো তো? না মানে সে কখন থেকে দেখছি আপনি আমাদের বোনকে এমনভাবে দেখছেন যেন চোখে গিলে খেতে চাইছেন। রিম্পির কথা শুনে লজ্জা পেয়ে গেল অনি, তাই কথাটা ঘুরিয়ে বলল, তোমরা থাকো, আমি একটু আসছি, আমার একটা ফ্রেন্ড আসার কথা। কথাটা বলেই উঠে চলে গেল ওখান থেকে সে। অনি চলে যেতে বাকিরা তাকালো টায়রার দিকে, যে আপাতত টেবিলের ওপর হাতের কোনোই ঠেকিয়ে গালে এক হাত দিয়ে আর এক হাতে টেবিলে রাখা জুসের গ্লাসের স্ট্রটা নাড়াচ্ছে। কোনো এক গভীর ভাবনায় বিভোর সে। তাকে এভাবে দেখে অবাক হয়ে গেল সবাই। টায়রা, প্রথম ডাকে কোনো সাড়া না পেয়ে আবার ডাকলো, টায়রা কি ভাবছিস তুই বলতো? এবারও কোনো রেসপন্স করলো না টায়রা। তা দেখে তিতলি জোরে চেঁচিয়ে বলে উঠলো, আরে ওই মরে টরে গেলি নাকি? সাড়া দিচ্ছিস না কেন? লাফিয়ে উঠলো টায়রা তিতলির অমন বিকট আওয়াজে। বুকে এক হাত দিয়ে চেপে ধরে চোখ গরম করে তাকালো তার দিকে। রেগে গিয়ে টায়রা তিতলিকে ধমকে বলল, চেঁচাচ্ছিস কেন? আমি কি কালা নাকি যে শুনতে পাবো না? আর একটু হলে তো হার্ট অ্যাটাক হয়ে যেত বেয়াদব। এখন আমার দোষ তাই না? কখন থেকে রেগে যাচ্ছি? আর নিজে যে ধ্যান মগ্ন হয়েছিলেন তার বেলায়। তিতলির কথায় থম খেয়ে যায় টায়রা। তারপর মিনমিনে আওয়াজে বলল, বাজে কথা বলবি না একদম। তিতলি, মোটেও বাজে বলিনি। তুই নিজেই তো কি যেন ভেবে যাচ্ছিলি তখন থেকে। ভাবছিসটা কি এত? চুপ হয়ে যায় টায়রা। কি বলবে ভেবে পাচ্ছে না, তাই একটু রাগ দেখানোর ভাব করে বলল, যত সব পাগল ছাগলের দল, তোদের সাথে থাকলে আমিও পাগল হয়ে যাব। কথাটা বলে ওখান থেকে উঠে চলে গেল। বাকিরা অবাক হয় ওর কথায়। হাঁটতে হাঁটতে একটা নিরিবিলি জায়গায় চলে এলো টায়রা। চুপ করে দাঁড়িয়ে অন্ধকারে তাকিয়ে রইল সে। এত লোকের ভিড়েও সে কোনো কিছুর শূন্যতা অনুভব করছে। পেছন থেকে কারো আওয়াজে ফিরে তাকালো সেদিকে। একগুচ্ছ লাল গোলাপ হাতে দাঁড়িয়ে অনি। টায়রা ফিরে তাকাতেই সে ওর সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। অবাক চোখে তাকিয়ে টায়রা। এই মুহূর্তে ঠিক কী এক্সপ্রেশন দেওয়া উচিত ভেবে পাচ্ছে না সে। অনি হাতের ফুলগুলো টায়রার দিকে এগিয়ে দিয়ে বলতে লাগলো, হুট করে যে প্রথম দেখে কারো প্রেমে পড়া যায়
সত্যি আগে আমি বিশ্বাস করিনি, কিন্তু তোমাকে আজ দেখার পর বুঝতে পারলাম, হ্যাঁ, হুট করেও প্রেমে পড়া যায় যদি সামনের মানুষটা তোমার মতো সুন্দরী হয়। আমি তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি টায়রা। আই লাভ ইউ। চোখগুলো বড় বড় করে তাকিয়ে টায়রা অনির দিকে। কি সব পাগলের প্রলাপ করে যাচ্ছে সে? কি সব বলছেন আপনি? মাথা ঠিক আছে তো? অনি উঠে দাঁড়িয়ে টায়রার হাত চেপে ধরলো। আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি টায়রা। আই রিয়েলি লাভ ইউ। প্লিজ আমায় অ্যাকসেপ্ট করে নাও। টায়রা অনির থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, দেখুন ভাইয়া, আমি মোটো এসব পছন্দ করি না, তাই প্লিজ আমায় যেতে দিন। অনি টায়রার হাত আরো শক্ত করে চেপে ধরে বলতে লাগলো, টায়রা প্লিজ এমন করো না। দেখো, আমাকে কি তোমার পছন্দ না? কোন সাইডটা খারাপ আমার বলো? টায়রা এবার রেগে গিয়ে বলল, আপনি হাত ছাড়বেন কিনা বলুন। দেখো টায়রা, আমার কথা শোনো। হঠাৎ অনি টায়রার পেছনে তাকিয়ে ওর হাত ছেড়ে দিয়ে 2 পা পিছিয়ে গেল। টায়রা অবাক হয়ে পেছনে ফিরে তাকাতেই ঢোক গিলল বড় করে। চোখ দুটো লাল হয়ে আছে লাজুকের, রাগে কপালের রগগুলো জেগে উঠছে। চোয়াল শক্ত করে তাকিয়ে সে অনির দিকে। বুক ধুকধুক করছে টায়রার। অনি এখান থেকে না গেলে নির্ঘাত মারা পড়বে। এর মধ্যেই লাজুক অনির দিকে 1 পা এগিয়ে গিয়ে ভারী আওয়াজে প্রশ্ন করলো, কি বলছিল ওকে? অনি ভয়ে ঘাবড়ে গেছে, কাপা কাপা আওয়াজে বলতে নিল, আসলে আমি আসলে হোয়াট? টায়রা ভয় ভয় বলল, দেখুন, আপনি এত রাখবেন না প্লিজ, চলে যান এখান থেকে। টায়রার কথা শুনে অনি তাড়াতাড়ি চলে যেতে নিল। লাজুক অনিকে ধরার জন্য সামনের দিকে আগাতেই টায়রা হাত চেপে ধরে তার। চোখ লাল করে তাকালো লাজুক টায়রার দিকে। ভয় পেয়ে হাত ছেড়ে দিল তার। আপনি এত রেগে যাচ্ছেন কেন? প্রপোজ তো করতেই পারে। লাজুক টায়রার কথা শুনতেই তেড়ে গেল তার দিকে। ভয়ে তৎক্ষণাৎ কয়েক পা পেছনে চলে গেল টায়রার। কি বললে তুমি? লাজুক চোয়াল শক্ত করে এগিয়ে গেল টায়রার দিকে। কেন করবে প্রপোজ তোমায়? বলো, কেন করবে? মাথা নিচু করে 2 পা পিছিয়ে জবাব দিল, এটা তো স্বাভাবিক ব্যাপার, সবাইকেই করে। লাজুক ধুম করে টায়রার 2 বাহু চেপে ধরে পাশের দেয়ালের সাথে চেপে ধরে ধমকে বলল, সবাইকে করলে তোমায় করবে না। কোন শাসক তোমাকে টাচ করেছে? ভয়ে চোখ বন্ধ করে নিল টায়রা। একটা কথা স্পষ্টভাবে শুনে রাখো, ইউ আর অনলি মাইন। ক্যান ইউ হিয়ার মি? ইউ আর অনলি মাইন। তুমি শুধুই আমার। তোমাকে টাচ করাতে দূরে থাক, কি তোমার দিকে চোখ দূরে তাকালে সহ্য করবো না আমি। কথাগুলো বলে টায়রাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে ওখান থেকে চলে গেল লাজুক। ভয়ে গুটিয়ে আছে টায়রা, তার বুক ধুকধুক করছে, শরীর থরথর করে কাঁপছে। কি বলে গেল লাজুক? সে শুধু লাজুকের? এর মানে কি? মাথার ভেতরে সব কিছু ফাঁকা ফাঁকা লাগছে এই মুহূর্তে সব টায়রার। দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে রইল সে সেখানে। ভোর হতেই সবাই বেরিয়ে পড়ল বর্ষার শ্বশুর বাড়ি থেকে। লাজুকদের বাড়িতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে সবাই। 2টো গাড়ি করে রওনা দিল তারা। একটাতে আছে নিশু, রিমি, বর্ষা আর আবির। আবির ড্রাইভ করছে, তার পাশে বসে বর্ষা। বাকি 2জন পেছনের সিটে গল্পে মশগুল। বর্ষাদের গাড়ির সামনের গাড়িতে আছে লাজুক। লাজুক ড্রাইভ করছে, টায়রা তার পাশে বসে, আর তাদের পেছনের সিটে রিম্পি আর তিতলি। চুপ করে সিটে মাথা বাঁ দিকে এলিয়ে জানালা দিয়ে বাইরে তাকিয়ে টায়রা। কোনো কথা বলছে না সে। কালকে সেই ঘটনার পর থেকেই টায়রা কেমন যেন হয়ে গেছে। হয়তো মাথার মধ্যে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তার। লাজুক টায়রার থেকে চোখ সরিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। সে টায়রার মনের অবস্থা বুঝতে পারছে, কিন্তু সে এখন টায়রাকে কিছু বলতে চাইছে না। টায়রাকে এমন চুপচাপ দেখে পেছন থেকে রিম্পি লাজুকের দিকে কিছুটা ঝুঁকে গিয়ে আস্তে করে জিজ্ঞেস করলো, ভাই কি হয়েছে? তুমি কি কিছু বলেছো ওকে? রিম্পির দিকে তাকিয়ে মাথা নাড়ল লাজুক। মানে কিছুই হয়নি। ছোট একটা নিঃশ্বাস ফেলে রিম্পি তিতলি নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে দিল। এভাবে বেশ কিছু সময় পার হয়ে গেল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। লাজুক গাড়ি রাস্তার এক সাইড করে নিয়ে গাড়ি থামিয়ে দিল। তা দেখে পেছনে আবিরও গাড়ি থামালো। টায়রা অবাক হয়ে লাজুকের দিকে তাকিয়ে, সে ইতিমধ্যে গাড়ি থেকে বেরিয়ে গেছে। সবাই বাইরে বেরিয়ে এসো। লাজুকের কথায় রিম্পি তিতলি বেরিয়ে এলো, সাথে টায়রাও। পেছনের গাড়ি থেকে আবির, বর্ষা, রিমি, নিশু তারাও এগিয়ে এলো ওদের কাছে। কি হলো সালাবাবু, গাড়ি থামালে কেন এখানে? আবিরের কথায় লাজুক বলল, সকাল থেকেই তো সবাই একইভাবে বসে আছে, একটু ব্রেক নেওয়া দরকার এখন, নয়তো বাড়ি পৌঁছে বেশি ক্লান্ত হয়ে পড়বে। লাজুকের কথা শুনে রিম্পি বলল, ঠিক বলেছো ভাই, সে কখন থেকে বসে থাকতে থাকতে আমার কোমর শেষ হয়ে গেছে। সবাই গিয়ে রাস্তার পাশে বসার জন্য বেঞ্চ রাখা আছে সেখানে বসলো।
লাজুক গিয়ে গাড়ির ওপরে পা ঝুলিয়ে বসে পড়ল। আর তাদের থেকে কিছুটা দূরে রাস্তার কিনারায় গিয়ে দাঁড়িয়ে টায়রা আকাশের দিকে তাকিয়ে। শোষো বাতাস তার খোলা চুলগুলো এলোমেলো করে উড়িয়ে দিচ্ছে। সেদিকে এই দৃষ্টিতে তাকিয়ে লাজুক। এদের দুজনের এই অন্যরকম ব্যবহারটা নজরে পড়ছে সবারই, কিন্তু ঠিক কী হয়েছে ধরতে পারছে না কেউ। লাজুক হঠাৎ গাড়ির ওপর থেকে নেমে কোথাও একটা চলে গেল। বর্ষা এগিয়ে গিয়ে টায়রার পাশে দাঁড়ালো নিঃশব্দে। বুঝতে পারলো না টায়রা যে কেউ এসে ওর পাশে দাঁড়িয়ে। টায়রা! বর্ষার ডাকে ঘুরে তাকালো তার দিকে। কি হয়েছে তো? বর্ষার কথায় মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে টায়রা জবাব দিল, কই দি, কিছু তো হয়নি। বাহ, ভাইয়ের পিচ্চি এত বড় হয়ে গেছে যে মিথ্যে বলতে শিখে গেছে। বর্ষার দিকে স্তব্ধ দৃষ্টিতে তাকিয়ে টায়রা। হঠাৎই তার বুকটা কেঁপে উঠল। বর্ষা ছোট্ট একটা শ্বাস ফেলে টায়রার গালে হাত দিয়ে বলল, কাল রাতে সব কথাই ভাই আমায় বলেছে। মাথা নিচু করে ফেললো টায়রা। তার গাল বেয়ে পানি পড়ছে। টায়রার চোখের পানি মুছে দিয়ে বর্ষা আবারও বলতে লাগলো, যখন প্রাপ্তবয়স্ক একজন ছেলে একটা 14 বছরের পিচ্চি মেয়েতে আসক্ত হয়, সেটা কতটা যন্ত্রণার হয় ছেলেটার জন্য জানো? নিজেকে কতটা হেল্পলেস লাগে, নিজের উপরে কতটা ঘৃণা হয় জানো? জানো না, কিন্তু আমার ভাই জানে, কারণ সেও যে একটা পিচ্চির মেয়েতে একদমই আসক্ত হয়েছে। অবাক চোখে তাকিয়ে টায়রা বর্ষার দিকে। তার বুকের মধ্যে যেন কেমন করছে। বর্ষা আবারও বলতে শুরু করলো, অবাক হচ্ছ না? অবাক হওয়ারই কথা। আমি যখন প্রথম বুঝতে পারি তখন আমিও অবাক হয়েছিলাম। ভাইকে প্রতি মুহূর্তে কষ্ট পেতে দেখে কতটা খারাপ লাগতো বোঝাতে পারবো না। আমার ভাইয়ের মতো একটা ছেলে, সে কিনা দুনিয়াতে এত মেয়ে থাকতে একটা টিনেজার মেয়ের প্রতি আসক্ত হয়ে পড়েছে। ওকে অনেকবার জিজ্ঞেস করার পরেও ও কখনো স্বীকার করেনি। কিন্তু আমি তো বুঝি আমার ছোট্ট ভাইটার মনের মধ্যে কি চলছে। প্রতিটা মুহূর্তে যে সে ধুকে ধুকে মরছে, তার পিচ্চির আশেপাশে কোনো ছেলে সহ্য করতে পারতো না। সে এখনো পারে না। তার দিকে কোনো ছেলে বদ নজর পড়ুক, সেটা সে সহ্যই করতে পারে না। কেন পারবে? সে যে তার পিচ্চিতে একদমই অতিরিক্ত ভালোবাসে তার পিচ্চিকে। কেন পারবে? সে যে তার পিচ্চিকে অতিরিক্ত ভালোবাসে। ভাই যার প্রতি আসক্ত ছিল সে কে জানো? সে তুমি ছিলে টায়রা, আমার ভাইয়ের পিচ্চি, তার আসক্তি। বর্ষার কথাগুলো শুনে মাথা নিচু করে ফুপিয়ে কাঁদছে টায়রা। কেন জানি তার কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। সেটা কেন জানা নেই তার। বর্ষা মুচকি হেসে টায়রার চোখের পানিগুলো মুছে দিল। এভাবে কাঁদছিস কেন? ভালোবাসিস কি আমার ভাইকে? মুহূর্তেই কান্না থেমে গেল টায়রার। সে অবাক হয়ে বর্ষার দিকে তাকালো। বর্ষা হালকা হেসে টায়রার গাল টেনে দিয়ে বলল, মন খারাপ করে থাকিস না। তোকে এভাবে দেখলে আমার ভালো লাগে না। তোর হাসি মুখটা মিস করছি আমি। বর্ষার কথা শুনে ভেজা চোখেই হেসে দিল টায়রা। পেছনে আবিরের ডাক শুনে সেদিকে চলে গেল বর্ষা। সেখানেই দাঁড়িয়ে টায়রা। তার পুরো শরীর যেন নিস্তেজ হয়ে আছে। কিছুক্ষণ পর লাজুক ফিরে এলো হাতে করে অনেকগুলো আইসক্রিম নিয়ে। আইসক্রিম দেখতেই তিতলি, নিশু, রিম্পি, রিমি হামলে পড়লো তার উপরে। যে যারটা নিয়ে খাওয়া শুরু করে দিল। বর্ষা আর আবিরকে আইসক্রিম দিয়ে বাকি দুটো আইসক্রিম নিয়ে এগিয়ে গেল টায়রার দিকে। চুপ করে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে আছে টায়রা। লাজুকের আওয়াজ পেতেই সেদিকে ফিরে তাকালো। হাতের আইসক্রিম টায়রার দিকে এগিয়ে দিয়ে কি হয়েছে? লাজুকের হাত থেকে আইসক্রিম নিয়ে নীরবে তাকিয়ে মাথা নাড়ল টায়রা। আর চোখে দেখতে লাগলো তাকে। এই লোকটা ওকে ভালোবাসে? সত্যি বিশ্বাস হচ্ছে না। টায়রার পাশে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়ালো লাজুকও। নিশ্চুপ সে সামনে তাকিয়ে। কেঁদেছো কেন? হঠাৎ লাজুকের প্রশ্নে টায়রা ফিরে তাকালো তার দিকে। কই না তো, কাছিলাম না। লাজুক দৃষ্টি টায়রার ফোলা ফোলা লাল চোখের ওপর। ডান হাত দিয়ে টায়রার বাম গালে স্পর্শ করতে একটু কেঁপে উঠল সে। লাজুক শান্ত কণ্ঠে বলল, গালের উপর চোখের পানের দাগ রয়েছে। লাজুকের কথার কোনো জবাব দিতে পারল না সে। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। খানিক পরেই লাজুকের স্পর্শে পেতেই চোখ তুলে তার দিকে তাকালো টায়রা। লাজুক দু হাতে টায়রার মুখ নিয়ে ওপরে তুলে টায়রার ফোলা ফোলা দু চোখের পাতায় আলতো করে চুমু খেতেই চোখ চেপে বন্ধ করে নিল সে। লাজুক টায়রার থেকে সরে আসতেই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। গাড়িতে উঠে বসো, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। মাথা নাড়িয়ে গাড়িতে উঠে বসলো টায়রা। লাজুক বাকিদের ডাকতেই তারাও এসে পড়ল গাড়িতে। সবাই ফিরতেই পুরো বাড়িতে ধুম পড়ে গেল আনন্দের। খাবার দাবারেরও হলো হরেক আয়োজন। দুদিনের নিস্তেজ হয়ে পড়ে থাকা বাড়িটা আবার হট্টগোলে ভরে গেছে। রাত 9টার পর প্ল্যান হলো সবাই মিলে ছাদে আড্ডা দিবে। সেই অনুযায়ী একটা বড় ম্যাট্রেস নিয়ে বিছিয়ে দিল ছাদের মাঝে। তিতলি, টায়রা, নিশু, রিম্পি, রিমি 5 জনে হাতে করে কিছু বালিশ আর টুল নিয়ে এলো বসার জন্য। বর্ষা আর আবির চলে আসতেই সবাই গোল হয়ে ম্যাট্রেসের ওপর বসে পড়ল। টুকটাক বিষয়ে কথা শুরু হলো।
সবার কথার মাঝে রিম্পি বলে উঠল, বর্ষাদি, আমাদেরকে তোমার আর জিজুর লাভ স্টোরিটা বলো না। রিম্পির কথায় সায় দিল বাকি চারজন। হ্যাঁ হ্যাঁ, জিজু তুমিই বলো না, কিভাবে কি হলো? আবির বর্ষার দিকে তাকাতেই সে লজ্জা পেয়ে মুচকি হেসে মাথা নিচু করে ফেলল। তা দেখে হেসে ফেলল আবির। আমাদের তেমন কোনো লাভ স্টোরি ছিল না, যা ছিল তা একেবারেই বোরিং। আবিরের কথা শুনে তিতলি বলল, যাই হোক জিজু, আমরা তাই শুনবো, তুমি বলো। আবির মুচকি হেসে বর্ষার দিকে তাকিয়ে বলতে লাগলো, আমাদের প্রথম দেখা হয় ভার্সিটিতে। বর্ষা তখন কেবল ফার্স্ট ইয়ারে ভর্তি হয় আর আমি ফাইনাল ইয়ারে। প্রথম দেখায় ভালোবেসে ফেলি ওকে, কিন্তু কখনো প্রকাশ করা হয়নি। মাঝে সাঝে ভার্সিটিতে দেখা হলে দু একটা কথা হতো ওর সাথে শুধু। সেভাবেই দিন পার হতে লাগলো। বর্ষাও কখনো কিছু বলেনি, কিন্তু যখন আমি বুঝতে পারলাম ও আমাকে ভালোবাসে, তখন ওকে বলার সিদ্ধান্ত নিই। কিন্তু এতটুকু বলেই দীর্ঘশ্বাস ফেললো আবির। বর্ষাও মুখ অন্ধকার করে তাকিয়ে রইল আবিরের দিকে। আবির সবার দিকে তাকিয়ে মুচকি হেসে বলতে লাগলো,